This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবার ডক্টর ইউনূসের পাল্টা অসমের মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরার রাজা। অবিলম্বে কেন্দ্র সরকারের ব্যবস্থা নেওয়া উচিত বলেই দাবি তাদের। অন্যদিকে ভারত চীন সম্পর্ক নিয়ে পজিটিভ বার্তা শি জিনপিং এর। এবার কি বাংলাদেশের দু টুকরো হবার পালা? অনেকে বলছেন আর কাল বিলম্ব নয়, এই মুহূর্তেই বাংলাদেশকে আক্রমণ করা উচিত। না, এ শুধু আমাদের কথা নয়, দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশভক্ত এই কথা বলছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে তিনি বিশেষ দিনে, তাদের দেশের বিশেষ দিনে তিনি ছুটে গিয়েছিলেন আহম্মক সেলসম্যানের মতো চীনের কাছে, এবং তিনি সেখানে কি মন্তব্য করেছিলেন সেটা আপনাদের সবার মনে আছে। তিনি বলেছিলেন 7 states of India are landlocked, অর্থাৎ ভারতবর্ষের 7টি উত্তর পূর্ব ভারতের রাজ্য আসলে স্থল দিয়ে ঘেরা, সেখানে সমুদ্র নেই। এবং এই কথা বলে ইউনূস চীনকে এইভাবে প্রলুব্ধ করার চেষ্টা করেছিলেন যে এসো আমাদের সঙ্গে ব্যবসা করো, সাগরের একমাত্র অভিভাবক আমরাই, তারাই নাকি সমুদ্রের অভিভাবক। ভূগোল সম্পর্কে জ্ঞান নিশ্চয়ই তার আছে, কিন্তু এই মিথ্যাচারের পেছনে কেন, কি উদ্দেশ্যে মিথ্যাচার করেছেন তা সবাই জানে। আমি সে প্রসঙ্গে আসবো, সে প্রসঙ্গে আবার আসতে হবে, কিন্তু তার আগে আমি বললাম দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশভক্ত কি কথা বলেছেন। আর কাল বিলম্ব না করে আক্রমণ করা উচিত বাংলাদেশকে। কেন বলেছেন, এই দুজন কারা একবার দেখে নেব। প্রথমে আমি চলে যাব হেমন্ত বিশ্ব শর্মার ব্যাপারে। হেমন্ত বিশ্ব শর্মা শুধুমাত্র অসমের মুখ্যমন্ত্রী নয়, তিনি গোটা উত্তর পূর্ব ভারতের অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। অনেকে বলেন উত্তর পূর্ব ভারতে তিনি সর্বশক্তিমান। মাননীয় আসামের মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন, তিনি পরিষ্কার বলছেন, the statement made by Mohammad Yunus of Bangladesh, so-called interim government, referring to the 7 sister states of northeast India as landlocked and positioning Bangladesh as their guardian of ocean access, is offensive and strongly condemnable. সত্যি তো, যে কথা, যে মিথ্যাচার তিনি করেছেন তা সহ্য করা যায়। এবং তিনি আরো লিখছেন, এই যে মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসের, এই মন্তব্যের পেছনে আসলে কি রয়েছে। আসলে যেটা রয়েছে, 22 কিলোমিটার দীর্ঘ আমাদের যে চিকেন নেক আছে, সেই চিকেন নেক সম্পর্কে তাদের ধারণা আমরা বোধহয় খুব ভীত। অর্থাৎ ভারত নাকি সবসময় ভয় সন্ত্রস্ত হয়ে থাকে ওই চিকেন নেকের জন্য। আর সেই জন্যে হেমন্ত বিশ্ব শর্মা কি বলছেন, তিনি বলছেন ভারতবর্ষের এই মুহূর্তেই এমন দাওয়াই দেওয়া উচিত যাতে বাংলাদেশ কখনো না ভাবে ওই চিকেন নেক নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। হেমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ অসমের মাননীয় মুখ্যমন্ত্রী কেন এই কথা বলছেন? এ কথা তো বলবেন, তার কারণ আপনারা সবাই জানেন যে এই চিকেন নেক নিয়ে এমন একটা ধারণা সৃষ্টি করা হচ্ছে ভারত যেন খুব উদ্বিগ্ন। এই হচ্ছে আমাদের মানচিত্র, এই হচ্ছে বাংলাদেশ। চিকেন নেকের কথা, যে কথা বারবার বলছে, এই চিকেন নেক নিয়ে ভারত যেন খুব উদ্বিগ্ন। সত্যি কি তাই? হেমন্ত বিশ্ব শর্মা খুব পরিষ্কারভাবে বলছেন আর কাল বিলম্ব নয়। আরও একজন ব্যক্তি তিনি একই কথা বলছেন, যিনি উত্তর পূর্ব ভারতের অত্যন্ত ক্ষমতাবান এবং খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি। যার কথা বলছিলাম তিনি তিপ্রা মোথা, অর্থাৎ আপনারা সবাই জানেন গত বিধানসভা নির্বাচনে গোটা ত্রিপুরার নতুন শক্তি মহারাজা
প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তার কারণ তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি ত্রিপুরার রাজা। হ্যাঁ, মানছি এখন রাজত্ব নেই, কিন্তু রাজা সেই সম্মান রয়েছে। শুধুমাত্র ত্রিপুরায় নয়, গোটা উত্তর পূর্ব ভারতে তিনি একটি বিশেষ স্থান অধিকার করে চলেন। এমনকি বাংলাদেশের চিটাগং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষ তাকে এখনো মানেন। সে প্রসঙ্গে আসব, কিন্তু একবার দেখে নেব তিনি কি বলছেন। তিনি বলছেন, ডোন্ট টেক হিজ থ্রেট লাইটলি, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যে হুমকি দিচ্ছেন তাকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। তিনি বলছেন, হ্যাভ টু রিয়্যাক্ট, আমাদের প্রতিক্রিয়া জানাতে হবে। আমার নিউটন সাহেবের একেবারে তৃতীয় সূত্রের কথা মনে পড়ে যাচ্ছে, অর্থাৎ যা বলেছেন তাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না, বরং ডক্টর মোহাম্মদ ইউনূসকে জবাব দিতে হবে, এবং সেই জবাবটা হবে যুদ্ধের ভাষায়। এমনটাই বলছেন ত্রিপুরার মহারাজা। অর্থাৎ ত্রিপুরার রাজা এমএলএ, তার এই কথা বলার মানে কি? মনে রাখতে হবে তিনি যুবক, তিনি সম্ভ্রান্ত রাজ পরিবারের সদস্য, তিনি এমএলএ, তিপ্রামথা সুপ্রিমো, গোটা উত্তর পূর্ব ভারতের অন্যতম বিশেষ চরিত্র, যার বাংলাদেশেও ভক্ত আছেন। তিনি বলছেন, এবং বিদেশে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসেছেন, এখনো নিয়মিত তিনি পড়াশোনা করেন। আমি যখন ত্রিপুরাতে গিয়েছিলাম, সত্যি তার ব্যবহারে এবং তার কথাবার্তা শুনে আমার মনে হয়েছে তিনি শুধুমাত্র রাজবংশের বংশধর নন, একজন সুশিক্ষিত সভ্য মানুষ। তিনি এই কথা বলছেন। কেন হিমন্ত বিশ্ব শর্মা এবং ত্রিপুরার রাজা একইভাবে কথা বলছেন বলবেন তো বটেই। আসাম হচ্ছে গোটা নর্থ ইস্ট ইন্ডিয়ার গেটওয়ে, অর্থাৎ প্রবেশদ্বার। যে কোনো কিছু করতে যান, আপনি শিলংয়ে যান, মেঘালয়তে যান, আপনি ট্রেনে করে যান, সড়ক পথে যান, আপনাকে অসম ছুঁয়ে যেতেই হবে। সুতরাং অসমের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি পরিষ্কার বলছেন, আর ভরসা করা যাচ্ছে না, এবার কিছু একটা কথা বলতে হবে। একই কথার প্রতিধ্বনি শোনা যাচ্ছে ত্রিপুরার রাজা, বিধায়ক, তিপ্রমথার সুপ্রিমো মহারাজার কণ্ঠে। তার কারণটা হচ্ছে এখন যোগ্য সময়। একবারও ভাববেন না যে নেহেরুর সময় ভারত। এখন জিও পলিটিক্স ক্রমশ অন্যরকম হচ্ছে। দেখলেন তো, রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে দিল, পৃথিবীর কোনো দাদা কিছু করতে পেরেছে? অথবা ইসরায়েল যেভাবে আবার ঝাঁপিয়ে পড়লো, কেউ কিছু করতে পারছে? মুখে অনেক কিছু বলবে, কিন্তু কেউ এগোবে না। সুতরাং ভারতের এখনই যুদ্ধ ঘোষণা করা উচিত, আক্রমণ শানানো উচিত, এমনটাই মত অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং ত্রিপুরার মহারাজা, দুজনে একই কথা বলছেন। আমি এবার ফিরে আসব যে কেন এত কিছু কথা বলা হচ্ছে। অনেকে বলছেন যে বারবার আক্রমণ করার কথা কেন ভারতবর্ষের মিডিয়াতে প্রচার হচ্ছে, কেন বারবার বলা হচ্ছে। সত্যি কথা বলতে গেলে প্রতিবেশীর মতো থাক না, প্রতিবেশী ভালো থাকুক, শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, এটা তো সবাই চায়। পৃথিবীর কোনো মানুষ চাইবে? যদি উন্মাদ না হয়, মৌলবাদী যদি না হয়, পৃথিবীর কোনো মানুষ চাইবে যে অন্য দেশ খারাপ থাকুক, প্রতিবেশী দেশ খারাপ থাকুক? কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশ নয়, মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে যে ঘটনা ঘটাচ্ছে, তার নেতৃত্বে, তার বিরুদ্ধে ভারত বোধহয় আর বেশি দিন চুপ থাকতে পারবে না। আপনাদের জানিয়ে রাখি, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে আমাকে আবার একটু বলতে হবে। অনেকে ভাবছেন খামোকা কেন আমরা বাংলাদেশকে আক্রমণ করব? বাংলাদেশ আমাদের কোন ধানে, পাকা ধানে মই দিয়েছে? আসলে বাংলাদেশ দেয়নি, ক্ষমতা লোভী ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন। আসলে তিনি সেখানকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। তিনি আসলে ইতিহাসে পরিচিত থাকবেন বিশ্বাসঘাতক হিসেবে। কিন্তু এই বিশ্বাসঘাতকতা করার সাহস তিনি কি করে পেলেন?
সে বিষয়ে একটু আপনাদের বলতেই হবে। এই ছবিটা দেখেছেন, বাইডেন। আসলে বাইডেন নয়, আসল ব্যাপার হচ্ছেন ক্লিন্টন এবং ক্লিন্টনের পরিবার। অনেকে বলেন ক্লিন্টন ফাউন্ডেশনের জন্যই নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আসলে যা হয় বুঝতে পারছেন, যারা খুব শক্তিশালী হয় তারা চায় সব জায়গায় তাদের চাকর বাকররা থাকবে, আর বাংলাদেশে তাদের চাকর বাকর হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং তার প্রোফাইলকে তিনি গড়ে তুলেছিলেন। ক্লিন্টন ফাউন্ডেশনের লাভ ছিল এতে। ক্লিন্টন পরবর্তীকালে আমরা জানি যখন তার স্ত্রী নির্বাচনে দাঁড়িয়েছিলেন, হিলারি ক্লিন্টনের সময়ও আর্থিক সাহায্য করেছেন। পরে জো বাইডেন তিনি কি বুঝিয়েছিলেন? দেশের লোকেদের বুঝিয়েছিলেন আমাকে তোমরা ওই মসনদে নিয়ে এসো, আমি ওই মসনদে যদি বসি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আমার সঙ্গে থাকবে, টাকা দেবে, বাণিজ্য আসবে, আমি সবার সব সমস্যা মিটিয়ে দেব। আর এই জন্যে খাতায় কলমে স্বীকার না করলেও জামাতে ইসলামী বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি তাদের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা মেনে নিয়েছিলেন, ভেবেছিলেন হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী, গোটা বিশ্ব জুড়ে তার বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে সখ্যতা আছে, নিশ্চয়ই তিনি যদি শেখ হাসিনাকে তাড়ানোর পর ক্ষমতায় আসেন দেশের জন্য কিছু করবেন। কিন্তু কি হলো? ভুল ঘোড়াতে বাজি, আর তাতেই কুপোকাত চলে এলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এমন একজন মানুষ যিনি তার বন্ধুকেও মনে রাখে, তার শত্রুকেও মনে রাখেন। ডোনাল্ড ট্রাম্প এসে পুরো বিষয়টাই গুলিয়ে দিলেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের যে গেম প্ল্যান ছিল সেই গেম প্ল্যানটা কোনো কাজই করছে না। ভাবতে পারেন বিল ক্লিন্টনের বাড়িতে যিনি যখন তখন নৈশভোজে চলে যেতে পারতেন, হোয়াইট হাউসে এমন করে ঢুকে যেতে পারতেন মনে হতো যেন তিনি হোয়াইট হাউসের এক কর্মচারী, সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিছুতেই ডোনাল্ড ট্রাম্প সময় দিচ্ছেন না। দেখা করা তো অনেক দূরের ব্যাপার, অনেক দূরের ব্যাপার। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের দূতাবাস থেকে মানুষ হত্যে দিয়ে পড়ে থাকে, সেখানকার অর্থাৎ যে অফিসাররা রয়েছেন তাদের কাজ একটাই, দেখা করবেন না, অন্তত যদি একটা ফোনে কথা হয়, অন্তত যদি কারোর সঙ্গে মার্কিন প্রশাসনের কাউকে পাঠানো হয়, কোনো কিছুতেই কাজ চলছে না। আর সেই জন্যে আমেরিকার গডফাদারের কাছে পদাঘাত খেয়ে তিনি ছুটেছেন কোথায়? চীনে। চীনে তো চলে গেলেন এবং লোভ দেখাতেও শুরু করলেন, বোকার মতো বলে ফেললেন যে ভারতবর্ষের উত্তর পূর্বে যে রাজ্যগুলো আছে ল্যান্ডলক, সেখানে সমুদ্রের অভিভাবক আমরাই। যাই হোক, সেসব বিষয়ে থাক, ইতিমধ্যেই তিনি ভাইরাল হয়েছেন, এর জন্যে হাস্যকর হয়েছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে হাটে হাড়ি ভেঙে দিলেন স্বয়ং জি জিনপিং। কেন এই কথা বলছি? তৃতীয়বারের জন্য আরো একবার তিনি কি বললেন? তিনি বললেন ড্রাগন এলিফ্যান্টের ট্যাঙ্গো, অর্থাৎ ড্রাগন আর এলিফ্যান্ট একসঙ্গে থাকবে, চীন আর ভারত একসঙ্গে নাচবে। সেটা ট্যাঙ্গো হতে পারে, ব্যালে হতে পারে, বা অন্যান্য কোনো ফর্মের নাচ হতে পারে। মোদ্দা কথা হচ্ছে চীন ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখবে, এটা ঠিক কথা। দুটো সর্ববৃহৎ এই আশেপাশের যে সমস্ত দেশ আছে তার মধ্যে সর্ববৃহৎ শক্তি দুটো, একটা চীন, একটা ভারতবর্ষ। দুজনেই শক্তিশালী, দুজনেরই বিভিন্ন বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ আছে। এই ছেলেটিকে মনে আছে? এর নাম হচ্ছে সার্জিল ইমাম। জেএনইউর আশেপাশে ঘুরে বেড়াতো, বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসবাদী, জঙ্গি, বিখ্যাত মামলা। এই রকম জঙ্গিরা কি বলেছিল? এরা বলে এদের ইচ্ছে বা এরা স্বপ্ন দেখে যে চিকেন নেক, আমি আরেকবার চিকেন নেকটা দেখাই তাহলে স্পষ্ট বুঝতে পারবেন। এই যে চিকেন নেক, এই চিকেন নেকের 22 কিলোমিটারের অংশ, সেখানে কি বলছে যে মহিলা, শিশু, সাধারণ মানুষকে নিয়ে যাও, সেখানকার রাস্তায় শুয়ে থাকো, সেখানে যা খুশি করো,
কিচ্ছু হবে না। তার কারণ ভারতীয় সেনা তারা মহিলা, শিশু, সাধারণ বেসামরিক লোকের বিরুদ্ধে কখনো কোনো পদক্ষেপ নিতে পারে না। আসলে এটা আমাদের ভারতীয় সেনাবাহিনীর শিষ্টাচার। তার প্ল্যান হচ্ছে যে করেই হোক নর্থ ইস্ট ইন্ডিয়া অর্থাৎ উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে দাও। অনেক দিন ধরে চলছে, অনেক দিন ধরে জঙ্গিদের এসব প্ল্যান চলছে, কোনো প্ল্যানই সাকসেসফুল হয়নি। কিন্তু বাংলাদেশ ঠিক সেই জঙ্গিদের মতো চিকেন নেক নিয়ে কথা বলে ফেললো। ত্রিপুরার ইতিহাস যদি দেখেন, বাংলাদেশের এই অংশের সঙ্গে অবিচ্ছেদ্য অংশ ছিল এক সময়, এবং মনে রাখতে হবে এরা পূর্ব পাকিস্তানেও যেতে চায়নি। একটা সময় চিটাগাং থেকে শুরু করে বিস্তীর্ণ অংশের মানুষ তারা ভারত থেকে ভাগ হতে চায়নি, তারা পূর্ব পাকিস্তানে যেতে চায়নি। পরবর্তীকালে আমরা জানি যে তারা পূর্ব পাকিস্তান এবং পরবর্তীকালে ৭১-এর পর তারা চলে এসেছে একেবারে বাংলাদেশে। কিন্তু এই চিটাগংয়ে তার লোক রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং ১৯৭১ সালে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো মনে রাখতে হবে, আমরা অনেকেই ভুলে গেছি। ভারতীয় রণতরী সেখানে যুদ্ধ বিমান নিয়ে গিয়েছিল এবং এই বিস্তীর্ণ জায়গায় অর্থাৎ চিটাগাংয়ের পার্বত্য অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ করেছিল। সুতরাং এই যে চিটাগং দেখতে পাচ্ছেন, এই বিস্তীর্ণ অংশ দেখতে পাচ্ছেন, এই অংশ ভারতের শুধু চোখের পলকে নির্দেশ পেলে সেখানে সেনাবাহিনী পৌঁছে যাবে। কালকে আপনাদের দেখিয়েছি এই অংশের কথা, এবং এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিসের চিকেন নেকের ভয়? এই অংশটুকু। তাহলে বুঝতেই পাচ্ছেন যাকে বলে স্ট্র্যাটেজিক লোকেশন। একদিকে এই অংশ মেরে কেটে ১০০ কিলোমিটার, কালকেও বলেছি মাখনের মধ্যে ছুরি মারার মতো সাট করে চলে যাবে ভারতীয় সেনাবাহিনী, সেই ক্ষমতা রাখে। অন্যদিকে চট্টগ্রাম থেকে শুরু করে পার্বত্য অঞ্চল বিভিন্ন জায়গায় রণতরী। আর আপনারা তো জানেই মায়ানমার এই অংশটুকু এবং আরাকান আর্মি এখান থেকে আক্রমণ শানাচ্ছে। সুতরাং ভারত যদি চায় চোখের পলকে অনেকটা এগিয়ে যেতে পারে। হেমন্ত বিশ্ব শর্মা উত্তর পূর্ব ভারতের অত্যন্ত বলা যেতে পারে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি, অথবা ত্রিপুরার মহারাজা বারবার যে কথা বলাচ্ছে বা বলে যাচ্ছেন তা আমাদের দেশের পক্ষে গুরুত্বপূর্ণ। তবে সব কিছু অপেক্ষায়, কার অপেক্ষায়? নির্দেশের অপেক্ষায়। কার নির্দেশের অপেক্ষায়? ভারত সরকারের নির্দেশের অপেক্ষায়। একবার যদি আদেশ করে তাহলে ত্রিপুরার মহারাজা যে কথাটি বলছিলেন, চোখের পলকে গোটা মানচিত্র বদলে যাবে। আমি আবার বলছি, আমরা উপচে পড়ে কারোর ক্ষতি করি না, কিন্তু চিকেন নেক নিয়ে যদি কেউ বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আমরা কাউকে ছাড়ব না। আরেকটা কথা আরো একবার বলছি, এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো গডফাদার নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের গডফাদাররা ক্ষমতাচ্যুত। মার্কিন যুক্তরাষ্ট্রের পদাঘাত এসে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর। চীন সেভাবে পাত্তা দেবে না। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নিজের স্বার্থে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন হলে তার থেকে ভালো কে জানে যে তিনি থাকবেন না, কারণ বিএনপি এবং জামাতে তারাই রাজনৈতিক দল হিসেবে সেখানে রাজ করবে এবং সেখানে তিনি ঠুনকো হয়ে যাবেন। আর নিজের ক্ষমতা কায়েম করতে তিনি একটা ষড়যন্ত্রের ফাঁদ ফেতেছেন। বাংলাদেশকে তিনি বোঝাতে চাইছেন যে তিনি কত বড় রাষ্ট্রনায়ক, বিশ্বজুড়ে তার পরিচয়। আর সেই কথা বলতে গিয়ে তিনি ভারতকে খেপিয়েছেন অত্যন্ত সুচিন্তিতভাবে। কারণ ভারত যদি রিটালিয়েট করে, অর্থাৎ কোনোভাবে প্রত্যুত্তর দেয়, তাহলে দেশের মানুষকে বোঝাতে পারবেন এখন নির্বাচনের দরকার নেই। তবে সাচ্চা দেশপ্রেমিকরা বলছেন ভারতবর্ষের বাংলাদেশকে হেলাফেলা করা উচিত না, কারণ পাকিস্তান সবক শিখে গেছে। পাকিস্তান জানে ইন্ডিয়ান আর্মি কি,
পাকিস্তান বোঝে ভারতের ক্ষমতা কি। বালখিল্য কথাবার্তা বলে বাংলাদেশ এই মুহূর্তে আমাদের শত্রু হওয়ার যোগ্য যে তা নয়, কিন্তু আপনি বাড়ির পাশে সাপ পুষবেন কেন? অন্তত বিষধর সাপটার বীজ দাঁত তো ভেঙে দিতে হবে। সুতরাং সবাই দাঁড়িয়ে আছে শুধু নির্দেশের অপেক্ষায়। সে নির্দেশ কবে আসবে এ নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু যে করেই হোক, যেভাবেই হোক, অনেকে বলছেন যুদ্ধ ঠেকানো যাবে না, বাংলাদেশকে হয়তো সবক শেখাতেই হবে। ভবিষ্যৎই বলে দেবে কি হবে। জয় হিন্দ।